পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে দিল অর্টিতা। বিস্ময়ে হতবাক বাড়ির লোক। কিছুক্ষণ আগেই ছেলেপক্ষ দেখতে এসেছে অদ্রিতাকে। এরই মাঝে এমন কাণ্ড করে বসবে মেয়েটা কেউ কল্পনাও করেনি। পাত্রপক্ষের চোখ মুখ করুণ দেখাচ্ছে। লজ্জে টলমল করছে পাত্রের ছোট ভাই। বড় ভাইয়ের জন্য দেখতে আসা মেয়েটা এভাবে প্রপোজ করে দিবে তার ধারণার বাইরে। অদ্রিতার বাবা একগাল হেসে মেয়েকে রুমে পাঠিয়ে দিলেন। অদ্রিতার ভাবখানা এমন যেন কিছুই হয়নি, বরং ডাইনিং টেবিল থেকে নাশপাতি নিয়ে কামড় বসিয়ে দিল। মেয়ের এমন কাণ্ডে চটে গেলেন লুবনা। মুজাহিদ শেখ কোনো মতে অতিথি বিদায় করলেন। লজ্জে ওনার নাক কাটা গেছে। অজি অজি বের হো রুম থেকে। আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। অনেক বেড়ে গেছিস না। আজ তোর পিঠে খুন্তি ভাঙবো শয়তান মেয়ে। লুবনা, তুমি থামবে? দেখো বের হয়ে একদম সাফাই গাইবে না বলে দিচ্ছি। তোমার আশকারা পেয়ে এত সাহস হয়েছে ওর। বাবা মায়ের কথা শুনে বের হয়ে আসি অদ্রিতা, হাতে আদো খাওয়া নাশপাতি। কি হয়েছে আম্মু, এত চিৎকার করছো কেন? বাসায় কি ডাকাত পড়লো নাকি? বদমাস মেয়ে, আজ তোর ঠ্যাং ভাঙবো আমি। লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। শেষমেশ পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে ফেললি। লুবনা, তুমি থামবে? আমার মেয়ের কোনো দোষ নেই এতে। তুমি চুপ করো। মেয়ের কোনো দোষ নেই না? মান সম্মানে কিছু রেখেছে আজ? অদ্রিতা মুখ চেপে হাসলো। নাশপাতিটা টেবিলে রেখে বলল, বলেছিলাম না তোমায় এইসব পাত্র দেখা বন্ধ করো। তুমি শুনেছো আমার কথা? শোনোনি তো? আমি কেন শুনবো তোমার কথা? হ্যাঁ, তাই তো। আদ্রি মামুনি একদম ঠিক বলছিস। আমি তোকে ফুল সাপোর্ট করছি। লুবনা ন্যাকা কান্না জুড়ে দিলেন। কপালে হাত রেখে বললেন, আমার পোড়া কপাল। বাপ বেটি তো মিলে আমার হাড় মাস কালি করে দিল গো। এত ভালো পাত্র এসেছে আর এরা পায়ে ঠেলে দিল। খুন্তি হাতে চেঁচামেচি করতে লাগলেন। প্রায় 5 মিনিট একই বলি আওড়ালেন। বাবা মেয়ের দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে তারপরই কিচেনে চলে গেলেন। মুজাহিদ হো হো করে হেসে উঠলেন। অদ্রিতাও হাসতে লাগলো। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। মুজাহিদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাই বলিস না কেন, আজ কিন্তু একদমই ঠিক করিসনি। কি করব আব্বু, এরা তো আজ ফাইনাল ডেট দিয়েই যেতেন। তাই বলে এমন করবি? তোর মামা প্রচণ্ড রেগে আছেন, যাওয়ার আগে ফ্যাস ফ্যাস করেছেন। রাখো তো মামার কথা, আমি টাইম দিব, দেখবে সোজা হয়ে যাবে। মুজাহিদ মৃদু হাসলেন। মেয়েটা অবুঝ। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটু বড় হলেই মানুষের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। তাদের নানা দিকে বুঝে শুনে চলতে হয়, না হলে চুন থেকে পান খসলেই কেচ্চা রটে যায়। এই তো কিছুদিন আগের ঘটনা। অদ্রিতারই ক্লাসমেট লিজা। মেয়েটা পড়াশোনাতে বেশ ভালো। মধ্যবিত্ত ফ্যামিলির হাসি খুশি মেয়ে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করে রোজ। একদিন কোচিংয়ে বয়ফ্রেন্ড আসে। তাদের মাঝে রাগারাগি চলছিল। ওরা নিজেদের মাঝে মিটমাট করতে থাকে। রাগারাগি মিটে যাওয়ার ছোট্ট করে সেলিব্রেশন করতে ক্যাফেতে যায়। এলাকার কিছু বদ্ধ মস্তিষ্ক যুক্ত মানুষের চোখে পড়ে সেটা। ব্যাস হয়ে গেল। মেয়েটাকে বেশ অবধি বলে দিয়েছে ও নাকি ছেলেটার সাথে আলাদা একই রুমে সময় কাটিয়েছে। আরও বিচ্ছিরি কিছু ভাষা। তাই মেয়েটার বাবা মা জোর করেই অন্য ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। না হলো পড়াশোনা, আর না হলো প্রেমিকের সাথে ঘর। আর সেই থেকে লুবনা ভয়ে আছেন, যদি তার মেয়েটা কোনো ভুল করে বসে কি করে সমাজে মুখ দেখাবেন। মধ্যবিত্তদের আর যাই হোক, সমাজের ভয়টা একটু বেশি। দেখো আপা, আদ্রি কিন্তু অনেক বাড়ছে। দুলাভাই অতি আদরের মেয়েটারে বাদর বানাইছে। এখনো সময় আছে, মায়া বিদায় করো, না হলে কোনো অঘটন করে ফেলবে। বাবলু থাম একটু। জানি ও যে একটু বাদর ছেলে মানুষ, তবে আজে বাজে কাজ কখনোই করবে না। আপা, সময় গেলে বুঝবা, মেয়ের নামে কোনো কিচ্ছা নাই। এখন বিদায় করার সঠিক সময়। মুজাহিদ খবরের কাগজ পড়ছিলেন। মেয়ের নামে কথাগুলো হজম করে নিলেও বেশ রাগ হলো। মামার দায়িত্ব পালন না করে পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন কেন করছে? সমালোচনার জন্য পাড়া প্রতিবেশী কি অভাব আছে?
বাবলু অনেক তো হলো, বোনের কানটা তো পচিয়ে ফেলেছ, নিজের মেয়ের দিকে খেয়াল আছে? দুলাভাই, থামো তো তুমি। বাবলু, তুই আমার সাথে আয়, রাতে খেয়ে যাবি কিন্তু। মুজাহিদ হাসলেন। মানুষ বিচিত্র রঙের প্রাণী, নিজের ঘরে ঠিক নাই অন্যের ঘরে এসে আগুন লাগায়। বাবলুর মেয়েটা তো অদ্রিরও ছোট, এই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কি লাভটাই বা হলো? সেই তো সংসারে ঝামেলা আর ঝামেলা, মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট। বিকেলের ঘটনা, সে তো স্কুল থেকে এসে পড়ল। আপা, এই আপা, কি হয়েছে বলো? তুই কি করে প্রপোজটা করলি রে? আমার তো সাহসই হচ্ছে না। সাহস থাকতে হয়। ইস, কেন যে আজ স্কুলে গিয়েছিলাম, সিনেমাটা মিস হয়ে গেল। ধুর। বিছানায় বালিশ দুটো রেখে অদ্রি গম্ভীর দৃষ্টিতে তাকালো। সে তোর কান টেনে দিয়ে পড়ল। তোর না সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে মশকরা করছিস? আহ আপা, ব্যথা পাচ্ছি তো। পড়তে বসো, না হলে আম্মুকে গিয়ে বলবো আমার জন্য নয়, এখন থেকে তোর জন্য যেন পাত্র দেখে। বিয়ের পাংখা গজিয়েছে। আমি তো এক পায়ে রাজি। সেতু, অদ্রিতার ধমকে নুইয়ে গেল মেয়েটা। টেবিল থেকে বই নিয়ে স্টাডি রুমে চলে গেল। ফোঁস করে দম ফেলল অদ্রিতা। কিছুদিনের মাঝেই অ্যাডমিশন নিতে হবে, অথচ মায়ের পাত্র দেখা দেখি শুরু হয়ে গেছে। আচ্ছা, বাবা কি পড়াশোনাতে সাপোর্ট দিবেন? সকাল সকাল বেশ মেজাজে আছেন লুবনা। মায়ের এমন মিষ্টি আচরণে খটকা লাগছে। তীক্ষ্ণ দৃষ্টিতে লুবনার দিকে তাকিয়ে আছে সেতু। তার পরিষ্কার মস্তিষ্ক বলছে, আবার 12টা বাজতে চলেছে। কি হয়েছে, খাচ্ছিস না কেন? না মানে, আপা এলে খাবো। আচ্ছা, তাহলে এটা রেখে দে, অজি এলেই না হয় গরম গরম পরোটা ভেজে দিব। মায়ের এমন নরম আচরণে সেতু হা হয়ে গেল। বাবা ফাইল হাতে কাজ করছেন, টেবিল জুড়ে হরেক রঙের ফাইল। ও দীর্ঘশ্বাস ফেল। জন্মের পর থেকে বাবাকে ফাইলের গোডাউনে বসে থাকতে দেখেছে, তাই বিষয়টা স্বাভাবিক। মুজাহিদ একটা ব্যাংকে চাকরি করেন আজ 16 বছর। আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বেতন কম হওয়াতে ছেড়ে দিয়েছেন। মুজাহিদের সামনে চা এগিয়ে দিলেন লুবনা। লুবনার হাতের চা অত্যন্ত বিষাদময়, কারণ অতিরিক্ত চিনি দেন চায়ে। মুজাহিদ তবুও চাটা নিল। গত 22 বছর ধরে এই শরবত চাই পান করে যাচ্ছেন, কখনো রাগারাগি করেনি, বরং সবসময় প্রশংসাই করেছেন। মুজাহিদ চায়ের কাপে চুমুক দিলেন, আজও বলেন, চাটা ভালো হয়েছে খুব। লুবনা একটু হাসলেন। মুজাহিদের পাশে বসে মিষ্টি কণ্ঠে বললেন, বাবলু যে সম্বন্ধটা এনেছিল, ওই যে পাত্রের ছোট ভাই শুভ, তো ওরা ওদের ছোট ছেলের জন্য এই অদ্রিকে পছন্দ করেছেন। আমি না তোমাকে না বলেই হ্যাঁ বলে দিয়েছি। মুজাহিদ ভুরু কুচকালেন, একটু সময় নিয়ে ভাবলেন কিছু বলবে, তার আগেই অদ্রিতার কণ্ঠ ভেসে এলো, মানা করে দাও, আমি এইসব বিয়েতে রাজি নই। টিউশনি পড়িয়ে সদ্য বাইরে থেকে আসা ঘামে ভেজা অদ্রির শরীর কাঁপছে। এক কথা বোঝাতে বোঝাতে ক্লান্ত ও। অদ্রি, ঘরে যা, আমি তোর বাবার সাথে কথা বলছি। তুমি তো আমার বিষয় নিয়ে বলছো মা, আর কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না আব্বু? তোর আব্বু আমায় কি বোঝাবে? হ্যাঁ, ছেলে কুয়েত থাকে, তুই নির্লজ্জ মতো কাজ করেছিস, তারপরও তারা তোকে বউ হিসেবে চায়। তোর জন্য বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে বিয়ে করাতে চায়, আর তুই নাকচ করছিস। হ্যাঁ শোনো আম্মু, আমি এই বিয়ে করব না। ছেলে কি করে এই সবে আমার কোনো আগ্রহ নেই। ওনারা বেহায়া না হলে আবার আসতেন না। অদ্রি, মুজাহিদ আহ বলে চেঁচিয়ে উঠলেন। মামির মাঝে যেতে চাইছিলেন না উনি, তবুও যেতে হচ্ছে। আদ্রিমা, আব্বু, তুমি অন্তত বিয়ের কথা বলো না। অদ্রির কথাই অসহায় ভাব, চোখে পানি চিকচিক করছে। মুজাহিদ দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, তুই যা বলবি তাই হবে। লুবনা রেগে গেলেন, হাতে থাকা গ্লাসটা দুম করে টেবিলে রাখলেন, চোখে পানি নিয়ে চেঁচাতে লাগলেন, আমার আর কি? আমি এই সংসারে কে? কোনো মূল্য আছে আমার কথার? যা ইচ্ছে তাই কর, কিচ্ছুটি বলবো না। বাপ মেয়েতে আমার মাথাটা চিবিয়ে খেলো, আমিও দেখবো কতদিন বিয়ে না করে তুই। অদ্রিতা সেদিকে কান দিল না, বাবার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। মুজাহিদ চোখ ফিরিয়ে নিলেন। তার এই মেয়েটা বড্ড আবেগে ঠাসা,
অদ্রিতার মুখের সাথে নিজের মায়ের মিল পান উনি। আর তাই তো মেয়েটার কথার পৃষ্ঠে কথা বলতে পারেন না। আব্বু, মামুনি। আমি পড়াশোনা করতে চাই। সপ্তাহখানেক আগেই তো রেজাল্ট এসেছে। হ্যাঁ, গোল্ডেন প্লাসটা মিস হয়েছে, তবে প্লাস তো এসেছে। তবে কথা দিচ্ছি, এবার আরও মনোযোগ দিয়ে পড়ব। প্লিজ আব্বু। মুজাহিদ চিন্তায় পড়লেন। এই এলাকায় কিছুদিন আগে যা ঘটেছে তাতে অদ্রিতা ভার্সিটিতে গেলে সবই জ্বলে উঠবে, কলঙ্কের তকমা লাগিয়ে দিবে। তাছাড়া কলেজটা এলাকাতেই ছিল, ভার্সিটি তো ভার্সিটি তো 20 কিলোমিটার দূরে, তাও ভালো নয় তেমন। আব্বু, মা, আমিও চাই তুই পড়াশোনা কর, কিন্তু সব কিছু মিলিয়ে মুজাহিদ কথা শেষ করতে পারলেন না। অদ্রিতা ডুকরে কেঁদে উঠল। চাপা কান্নায় আর্তনাদ করছে সে। বাবার দিকে না তাকিয়েই রুমে চলে গেল। মুজাহিদের বুকে যেন তীর বিঁধে গেল। মেয়ের কান্নাটা কিছুতেই সহ্য করতে পারছে না। কিছু করতে হবে। এভাবে মেয়ের পড়াশোনাটা বন্ধ হওয়া উচিত নয়। বিয়ের বয়স হয়েছে মাত্র, পার তো হয়ে যায়নি। তবে এখান থেকে ভার্সিটিতে কিভাবে পড়বে? ভীষণ মন খারাপ অদ্রিতার। ও খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সুন্দর চাঁদ আকাশের বুকে, তবে সেসব তাকে ছুঁতে পারছে না। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। অদ্রিতার হৃদয় অনুভূতিহীন। একবার দুবার করে একাধিকবার কল এলো। শেষমেশ কল রিসিভ করলো অদ্রি। তবে দু প্রান্তের কেউই কথা বলছে না। অদ্রি বড় বিরক্ত হয়ে পড়ল। হ্যালো, কে বলছেন? কথা না বললে কল কেন করেছেন? আজব লোক। অদ্রি কলটা রাখতেই যাচ্ছিল, ঠিক সে সময়েই ওপাশ থেকে পুরুষ কণ্ঠটি পড়ল। অদ্রি বলছেন? আমি শুভ। শুভর দম ওঠানামা করছে। ফোনের এ পাশে থাকা অদ্রি চুপ। ছেলেটা বড় অধৈর্য হয়ে পড়ল। অদ্রি শুনছেন? মেজাজ চটে যাচ্ছে অদ্রির। এই লোক ফোন নাম্বার পেল কোথা থেকে? অদ্রি, আপনি শুনছেন? কেন কল করেছেন? শুভ যেন এই কথারই অপেক্ষা করছিল। ও বিলম্ব না করেই বলল। আপনার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। অদ্রির মনে হলো শুভর মাথাটা ফাটিয়ে দিবে, আবার মনে হলো নিজের মাথাটা আগে ফাটানো উচিত। অদ্রি, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি বাসায় বলেছি, সবাই মেনে নিয়েছে। আপনার কি মাথা খারাপ শুভ? সরি। আপনি এটা বোঝেননি? আমি বিয়েটা করতে চাই না, সেজন্য এই কাজটা করেছি। শুভ হাসলো। অদ্রি যেন বোকাই পণে গেল। এই ঝামেলাটা না জানি কতকাল পোহাতে হয়। অদ্রি, আপনার সমস্ত কথাই বুঝেছি আমি, তবে অনুভূতির কোনো সময় হয় না। আপনি ওভাবে বলার পর আমার আকাশ থেমে গিয়েছিল। বড় ভাইয়ের জন্য বউ দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়ব, তারই সাথে সেই মেয়েকেই পছন্দ করে ফেলবো, সবটা আমার জন্য কঠিন ছিল। বাট আমি সামলে নিয়েছি। আপনার হাত ধরে আজীবন থাকতে চাই আমি। শুভর এতগুলো কথা শুনে অদ্রির মনে হলো মরে যাওয়াই বুঝি ভালো। সে আবারও বলল বিয়েটা ভাঙার জন্যই অমনটা বলেছে। তবে শুভ সে কথা ধারছে না। সে বরং বিষয়টা বিনয় স্বরূপ গ্রহণের চেষ্টা করছে। একই সাথে অদ্রির হাত চাইছে আজীবনের জন্য। অদ্রির সমস্ত রাত না ঘুমিয়ে পার হলো। ও বড় বিষণ্ণতা অনুভব করছে। শেষ রাতে একটু চোখ লেগেছিল, তবে কুকুরের আওয়াজে সেই ঘুমটা ভেঙে গেল। দেখা গেল পুরো বাড়ির লোক উঠে পড়েছে। অদ্রি তড়িঘড়ি করে বাইরে এলো। এসে দেখলো বাবা চেঁচামেচি করছেন। সামান্য মুরগিটাও সহ্য হয় না? মুরগি পালানো যাবে না? চোর বাটপারগুলো সব নিয়ে যাচ্ছে। কথায় কথায় জানা গেল অদ্রিতে দুটো মুরগি নিয়ে পালিয়েছে কেউ, সেই জন্যই কুকুরটা চেঁচামেচি করেছিল। তবে দরজা খুলে বের হতে হতে চোর পালিয়েছে। এদিকে অদ্রির মা লুবনা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার এই স্বভাবটা বড় চোখে লাগে। কিছু হলেই দু চোখ মেলে পানি ঝরাতে থাকেন। মৃদুমন্দ হাওয়াই চুলগুলো উড়ে যাচ্ছিল। সে সময় সেতু এসে পাশে বসল। অদ্রির স্বভাবের কারণে গোসলের পর রোদে এসে বসে, নতুবা তার শরীর কাঁপতে থাকে। সেতু মিটিমিটি হাসছে। বোনের আচরণ স্বাভাবিক না দেখে অদ্রি শুধালো।
কি সমস্যা? সমস্যা তো তোর। আমার? অদ্রি কেমন করে তাকালো যেন, সে তো কিছুটা গা ছাড়া ভাব দেখাচ্ছে। কিন্তু তুই হাসছিস কেন? কারণ তোর দিওয়ানা নিচে বসে আছেন। অদ্রির চোখ বড় হয়ে গেল। দিওয়ানা বলতে কার কথা বলেছে সেতু? দিওয়ানা বলতে কার কথা বলছে সেতু? ছাদ থেকে নেমে অদ্রির মনে হলো বাসা থেকে বের হয়ে যেতে পারলে বুঝি শান্তি মিলত। সোফায় আরাম করে বসে আছে শুভ, তার সমাদর চলছে। লুবনা যেন শুভকে মেয়ের জামাই ধরিয়ে নিয়েছেন। অদ্রিকে দেখে মৃদু হাসল শুভ, ছেলেটার চোখে মুখে ভালো লাগা। অদ্রি চোখ ঘুরিয়ে নিজের রুমে এসে বসে রইল। খানিক বাদে সেতু এসে পড়ল। আপু, মা তোকে ডাকছে কেন? তোর দেওয়ানার সাথে কথা বলার জন্য। আশ্চর্য। আমি জানি না, তুই আয়, নয়তোবা মা আসবে। অদ্রি গেল না। কপট রাগ দেখিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। লুবনা এলেন কিছু সময় পরই। অদ্রি, দরজা খোল। আমার মাথা ব্যথা করছে মা, পরে এসো। উফ মা। এখন তোর মাথা ব্যথা শুরু হলো? হ্যাঁ, বাথরুমের জায়গা পাস না? দরজা খুলতেই ঘরে প্রবেশ করলেন লুবনা, কণ্ঠ নামিয়ে বলেন, এখনো চুলগুলো ঠিক করিসনি? পাগল তুই। ছেলেটা বসে আছে সে কখন থেকে। কথার মাঝেই তিনি মেয়ের চুল গোছাতে লাগলেন। অদ্রি আহাবুলের মতন বসে আছে। চুল গোছানো শেষ হলে লুবনা বললেন, যা, আর কোনো বাথরুমই করবি না। মা, তুমি কি পেয়েছো বলো তো? অদ্রি, মা আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে, তাই না? শুভ কতটা ভালো ছেলে সেটা তো দেখেছিসই। বিদেশে বড় চাকরিও করে, পারিবারিক অবস্থাও ভালো। আর কি চাই বল তো মা? অদ্রি কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। তার ভালো লাগছে না। এই ঝামেলা কি কখনোই যাবে না? পুকুর পাড়ে এসে বসেছে অদ্রি আর শুভ। শুভ দেখতে সুন্দর, চেহারাটাই মায়াও রয়েছে। তবে অদ্রির হৃদয়ে কোনো অনুভূতি নেই। ওর মন মস্তিষ্ক নিজের ক্যারিয়ারের দিকে চলছে। কত স্বপ্ন, কত আশা। অনেকটা সময় পর শুভ পড়ল। অদ্রি, আপনি আপসেট? হুম। সোজা সাপটা বলে হাসলো শুভ। অদ্রি সেই হাসি দেখে বরং বিরক্তই হলো। আপনি বিষয়টা মজার ছলে নিচ্ছেন কেন শুভ? আমি চাই না বিয়ে করতে। কাউকে পছন্দ করেন? অদ্রি সরু চোখে তাকালো। সত্যি বলতে তার পছন্দের কেউ নেই। যদি শুভকে থামাতে পছন্দ আছে কথাটি বলে, তবে মা আজই বিয়ে দিয়ে দিবেন। তাই প্রশ্নটা এড়িয়ে গেল অদ্রি। শুভ কিন্তু নাছর বান্দা, সে বলল, যাক, এই দিক তাহলে ক্লিয়ারই আছে। আমি জানি আপনি চান না বিয়ে করতে, কারণ আপনার মনে সংশয় বিয়ে হলে আপনি কেরিয়ারের বাধাগ্রস্ত হবেন। কথাটি ঠিকই বলেছে শুভ। তবে অদ্রি কিছু বলছে না। শুভ একটু সাহস সঞ্চয় করে মেয়েটির আরেকটু নিকটে এসে বসল। অদ্রি কিছুটা ভয় পেয়ে পড়ল। শুভ, দূরে সরে বসুন। শুভ মৃদু হাসল। মেয়েটির এই স্বভাব তার বড় ভালো লেগেছে। যে মেয়ে নিজেকে শুদ্ধ করে রাখতে চায় সে নিশ্চয়ই স্ত্রীর রূপে সেরা। ভয় পাবেন না, এমন কিছু করব না যাতে কলঙ্ক হবে। তবে জেনে রাখবেন, এই হাত ছোঁয়ার অধিকার শোভন নিয়ে ছাড়বে। অদ্রি, আপনি শুধু আমার, শুধুই আমার। দোটানায় কাটলো দুটো দিন। অদ্রির মন মস্তিষ্কে শুভর বলা কথাগুলো প্রভাব বিস্তার করলো। ছেলেটা এমন করে কেন কথা বলল? অদ্রি নিজেকে সামলে নিল কিছুদিনের মধ্যেই। শুভ নামক মানুষটাকে সে মনেও করলো না। এদিকে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। নানান চিন্তায় বোধ হয়ে আছে অদ্রি। তার পড়াশোনা একেবারেই হচ্ছে না। পড়তে গেলেই মনে হচ্ছে সব নতুন। এই নিয়ে দুদিন কানাকাটিও করলো। লুবনা আর মুজাহিদ মেয়ের অবস্থাটা বুঝতে পারলেন। এদিকে শুভ সব স্বাধীনতা দিতে চাই অদ্রিকে, তাই লুবনাও দ্বিমত করলেন না। মেয়ের পড়াশোনার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিলেন মুজাহিদের বন্ধু রফ গাজীর বাসায় পাঠাবেন। ভদ্রলোক মুজাহিদের ভাই স্বরূপ। ছোটবেলায় একসাথে ঘুমিয়েছি কত। সব মিলে একটু হলেও শান্তি পেত অদ্রি। তার পড়াশোনাটা হবে, তবে এখন টার্গেট নিজের স্বপ্নের ভার্সিটি। বাস ড্রাইভারের অশ্রাব্য ভাষার
গালিতে ঘুম ভাঙল অদ্রিতার। মেয়েটা ঈষৎ ভয় পেয়ে গেছে। চোখ পিটপিট করে চাইতে মনে হলো কি এক নিদারুণ কষ্ট লুকিয়ে আছে ওর মাঝে। এদিকে বাস ড্রাইভার অন্য এক ড্রাইভারের সাথে গালিগালাজ জুড়ে দিয়েছে। ওর পাশে থাকা নাইটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছি, তাই ভরসার কণ্ঠে বলে, ভয় পাবেন না, শহরে নতুন। দুদিকে মাথা কাত করিয়ে হ্যাঁ বোঝালো অডি। সে এমনিতেই সাহসী, তবে কেমন যেন একটা ভয় কাজ করছে। ঠিক হয়ে যাবে, শহরে আছেন তো, কত কিছু দেখবেন এমন। অটি আর কিছু বলল না, ঘাড় ঘুরিয়ে চাইল ইট পাথরে আবৃত শহরের পানি। গুমট বাতাস, অট্টালিকা আর মানুষের গাদাগাদি। এক মুহূর্তের জন্য অটি মনে হলো দম বন্ধ হয়ে আসছে, সে মারা যাবে। একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালো অটি। তার মাথা ব্যথা করছে। শহরে আসাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বাবা অবশ্য আসতেন, তবে একটা কাজ পড়ে যাওয়ায় আশা হয়ে ওঠেনি। এদিকে অড্রির ভার্সিটির অ্যাডমিশন টেস্ট কাছে থাকায় একাই আসতে হলো তাকে। সে বেশ বড় মুখ করে বলে এসেছে একাই যেতে পারবে। একাই যেতে পারবে। পথে মা কতবার কল করেছেন সেই হিসেব নেই। যাক, অবশেষে পৌঁছালো অড্রি। সে কিছুটা ভীত হয়েছিল। একেবারে অজপাড়া গায়ের মেয়ে নয় সে, তবে ওই যে গণ্ডিটা পেরিয়ে আসা হয়নি, তাই এত ভয়। একটা লম্বা শ্বাস নিয়ে বাড়িটার দিকে এগুলো অড্রি। ভীষণ সুন্দর বাসাটা। অড্রির ভালো লাগলো। সে ধীর পায়ে এগিয়ে যেতে দারোয়ান বললেন, মামা, এটা রৌফ আঙ্কেলের বাসা? আমি ওনার কাছে এসেছি, আমার বাবা ওনার বন্ধু। দারোয়ান একবার ভালো করে অড্রিকে দেখলেন, তারপর কল করলেন কাউকে একটা। অড্রি ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। কথা শেষ করে তবেই বাড়ির ভেতর যাওয়ার অনুমতি পেল অড্রি। পুরো ব্যাপারটা অড্রির কাছে শ্বাসরুদ্ধকর ছিল। অড্রি কিছুটা মন খারাপ করেই বাড়ির ভিতর প্রবেশ করলো। আশেপাশে মানুষ নেই, একদম নীরব পরিবেশ। সেই জন্যই কিনা ওর ভয় বেশি। এর মধ্যে হুট করে ফোনটা বেজে উঠল। চট করে রিসিভ করলো অড্রি। অদ্রি, আমি শোভ বলছি, আপনি পৌঁছে গেছেন? অড্রি ভেবেছিল মা ফোন করেছেন, তাই চট করে রিসিভ করেছে। ও পাশে থাকা শুভ পুনরায় বলল, অদ্রি শুনছেন? জি, পৌঁছে গেছি। কথাটি শেষ করেই কল রাখতে যাচ্ছিল ও। তবে এতে শুভকে অপমান করা হয়, তাই ও পুনরায় ফোনটি তুলল। ও পাশ থেকে শুভ হেসে বলল, ভেবেছিলাম আপনি বুঝি কল রেখে দিবেন। অড্রি কিছু বলল না, শুভই বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন, পরে কল করব। শেষ বাক্যটিতে অড্রি মনে হলো বড়জোর গলায় বলতে, আর কল করবেন না, আমার ভালো লাগে না। তবে বলা হলো না। অড্রি ব্যাগ দুটো হাতে তুলে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। চারপাশের সাজসজ্জা দেখে আনমনেই হাঁ হয়ে গেল ও। এই ধরনের বাড়ি সাধারণত সিনেমাতে দেখানো হয়। রৌফ আঙ্কেলরা ধনী, তবে এত ধনী এটা আশা করেনি ও। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তুলল। রৌফের পরিবার এই দিক থেকে আলাদা। তারা ভীষণ মিশুক প্রকৃতির, বিশেষ করে রৌফের স্ত্রী রোকেয়া। তিনি তো অড্রিকে কন্যার মতনই ট্রিট করেছেন। অড্রি ভীষণ অবাক হচ্ছে সব কিছুতে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে অড্রিকে ঘর দেখিয়ে দেওয়া হলো। আলিশান বাড়ির আলিশান কক্ষ। অড্রির এবার ভালো লাগছে। এই পরিবেশটা তার পছন্দ হলো। মায়ের সাথে কথা বলে সে গোসল সেরে নিল। জার্নি করে ক্লান্ত ছিল, তাই তুলতুলে বেডে গা ছোঁয়াতেই ঘুম এসে দু চোখ ভরিয়ে দিল। সন্ধ্যায় ঘুম ভাঙল অড্রির। এবার শরীর চাঙ্গা লাগছে। হাত মুখ ধুয়ে সে এলো ড্রয়িং রুমে। রৌফ আর রোকেয়া বসে আছেন, হাতে চা। ঘুম ভেঙেছে মা? জি আন্টি, টায়ার্ড ছিলাম তো, তাই অনেকটা সময় ঘুমিয়েছিলাম। ভালো করেছো। এখন বলো, চা খাবে নাকি কফি? চা খাবো আন্টি। আচ্ছা, আসো তাহলে। কথাটি বলে উঠতেই নিয়েছিল রোকেয়া। অড্রি বাধা দিয়ে বলল, কিচেন থেকেই তো, আমি নিতে পারবো। রোকেয়া যেন কিছুটা খুশি হলেন। মেয়েটার স্বাভাবিক ভাব তাকে স্বস্তিও দিচ্ছে।
কেটলি থেকে গরম চা নিল অটি। চা ওর সবসময় প্রিয়, যে কোনো সময়ই চা পানে অভ্যস্ত সে। কেটলিটা রাখার সময় নজর পড়ল বৃহৎ জানালাতে বাগান দেখা যাচ্ছে, সেখানে আবার ফোয়ারাও রয়েছে। রাতের আধারে বড় সুন্দর দেখাচ্ছে। আকাশসম আগ্রহ নিয়ে ফোয়ারার দিকে এলো অটি, চেয়ে রইল। দারুণ সুন্দর এটি, তাই ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেনি। যেই না ছুঁতে যাবি অমনি একটি কণ্ঠ ভেসে এলো, এখানে কে? পুরুষ কণ্ঠ। অটি সামান্য ভয় পেয়ে গেছে, তাই পেছনে না ঘুরেই পড়ল, জি আমি। আমি কে? আমি মানে বাক্যটি পুরো করার আগে পুরুষটি পুনরায় পড়ল। এখানে কি? এবার অটি আসলেই ভয় পেল। সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না, কণ্ঠটা একটু বেশি ভয়ালো যেন। চওড়া দেহের পুরুষটি সামনে এসে দাঁড়ালো। অটি শুকনো ঢোক গিলছে। ছেলেটা বেশ মেজাজ নিয়েই বলল, নাম কি? আদ্রিতা শেখ। ক্লাস? এইচএসসি দিয়েছি। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে যেন বিব্রত হচ্ছে অটি। ও সরু চোখে তাকালো, দেখলো পুরুষটি গম্ভীরভাবে তাকিয়ে আছে। ওর কেন যেন কান্না পাচ্ছে, নিজের সত্তা হারিয়ে ফেলেছে যেন। রাকিব, ওকে ভয় দেখাচ্ছ কেন? কণ্ঠটি রোকেয়ার ধরে প্রাণ ফিরে পেল অটি। তাকালো অসহায় দৃষ্টিতে। রাকিব একটু জোরে হেসে ফেল। রোকেয়া ছেলের নিকটে এসে বললেন, তুমি কবে ঠিক হবে বলো তো? এখানে কেন? কখনোই ঠিক হবে না আমার আম্মু, কখনোই ঠিক হবে না আম্মু। বাট ও যে এত ভীতু তা জানতাম না। ভীতু শব্দটি বলাই অতির মুখশ্রী ফ্যাকাশে হয়ে এলো। সে ভীতু? সত্যি কি তাই? বিপরীতে কোনো জবাব এলো না। রোকেয়া অদ্রির মাথায় হাত রাখলেন। ভয় পেও না, ও আমার ছেলে রাগীব, বড় দুষ্টু। উফ আম্মু, বড় দুষ্ট হয়েছ তুমি। বয়স হলো তবে বুদ্ধিটা হচ্ছে না। আদ্রিকে সরি বলো রাগীব। বাক্যটি বলে রোকে অদ্রির দিকে তাকালেন। অদ্রি বলল, ঠিক আছে আন্টি, সরি বলতে হবে না। এই কথা বলেও রাকিব কিন্তু সরি বলতে ভুলো না। সেই সাথে রোকেয়া যেন না শুনতে পান, তাই ফিসফিস করে বলল, ভীতু মেয়ে। ভীতু মেয়ে? অদ্রিতা শেখ আর ভীতু শব্দটি একেবারেই বেমানান। নিহাতি সে ভদ্র, নতুবা রাকিব নামের ছেলেটির গাল লাল করে দিত। নিজ কক্ষে বসে এসবই ভাবছিল সে। অমন সময় কলটা বেজে উঠল। বড়ই বিরক্ত হলো অডি। রিসিভ করলো না, তবে ও পাশের ব্যক্তিটিও থেমে নেই। লাগাতার কল করে চলেছে। এবার অডি কল রিসিভ করলো, তবে টু শব্দটু করলো না। ও পাশ থেকে কণ্ঠটি পড়ল, অদ্রি, আমি শুভ বলছি। শুভ? আপনি কখনোই আমার জন্য শুভ নন। সর্বদা অশুভ হয়েই কেন আসেন বলেন তো? ও পাশ থেকে কণ্ঠটি বলল, রাকিবের ঘরের লাগোয়া বারান্দাটা একটু বেশি সুন্দর। বিশাল আর খোলা হাওয়াতে এর সৌন্দর্য অধিক চোখে পড়ে। দুদিন ধরে বারান্দার দিকে নজর যাচ্ছে অজিল। মেয়েটা একটা সংকোচ থেকে সে পথে আর যায়নি, তবে এই ভোরবেলায় লোভটা যেন সামলে উঠতে পারেনি। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ নাকে সে ধরা দিচ্ছে। অজিল ছুটি গিয়ে নিজের বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে রাগিবের বারান্দাটা দেখা যায়। নানান রঙের ফুল রাখা সেখানে। অজির মন ছুটে যেতে চাচ্ছে। ও বিড়াল পায়ে এগিয়ে গেল। করিডোর পেরিয়ে আসতে পায়ের গতি নেমে গেল। রাকিব জিম করে এসেছে। উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জলবিন্দু। অজির মনে হলো তার শরীর কাঁপছে, চোখ ঘোলাটে হয়ে আসছে। সরে যেতে চাইলে রাকিব ডেকে উঠল। দাঁড়াও। থেমে গেল অজির পদযুগল। রাকিব এগিয়ে এসে ওর বরাবর দাঁড়ালো। ক্ষীণ স্বরে পড়ল, এত ভোরে এখানে কেন? প্রশ্নের উত্তরটি চট করে দিতে পারছে না অডি। রাকিব কয়েক সেকেন্ড অপেক্ষা করে আশেপাশে তাকালো। কি? আমাকে খুঁজতে এসেছিলে? এবার প্রতিবাদ করলো অডি। দ্রুত সুরে পড়ল, না তো, তবে এমনি এসেছি। বুঝি কিন্তু। কি বোঝেন? যা বোঝাতে চাও। আমি কখন কি বোঝালাম? আশ্চর্য তো। রাকিব কেবল হাসলো।
অদ্রি চেয়ে রইল। এই পুরুষটি তার দেখা সব থেকে অদ্ভুত মানুষের মধ্যে পড়ে। টানা পড়াশোনা চলছে অদ্রির। মেয়েটার পরীক্ষা রয়েছে, তাই দম নেওয়ার ফুসরত নেই। রোকে এসে নাস্তা দিয়ে গেলেন। অদ্রির ভালো লাগে বুক ভরে এলো। মায়া নিয়ে তাকালো ও। মেয়েটার সেই দৃষ্টি দেখে হাসলেন রোকেয়া। মাথায় হাত বুলিয়ে বললেন, সমস্যা হচ্ছে মা? কিছুটা ভয় হচ্ছে আন্টি, আমার জীবনের ব্যাপার মনে হচ্ছে। ছি মা, এই পরীক্ষাকে জীবনের সাথে তুলনা কেন করছো? আন্টি ভয় হচ্ছে। ভয় পেও না, ইনশাল্লাহ সব ভালো হবে। অদ্রির মন ভরে উঠল। রোকেয়া চলে গেলে পুনরায় পড়তে লাগলো। কিছু সময় পর মাকে কল করে কথা বলে নিল। ভয়ের চোটে মেয়েটি কান্নাই করে দিল। ওপাশ থেকে সান্ত্বনা দিয়ে লুবনা বললেন, যা হবে ভালোই হবে, চিন্তা করিস না, কাল তোর বাবা আসবেন। ঠিক আছে মা। কল রেখেও বেশ কিছু সময় কাটলো অদ্রি। পরীক্ষায় যাওয়ার আগে রোকেয়া এসে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। অদ্রির চোখ ভিজে এসেছে। এই মানুষটার প্রতি অদ্ভুত শ্রদ্ধা পাচ্ছে সে। ড্রাইভারের হাত ভেঙেছে। অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটল। এদিকে অদ্রির লেট হচ্ছে, ওর কান্না পাচ্ছে রীতিমতো। রোকেয়া বিষয়টাও বুঝতে পারছিলেন। ওই মুহূর্তে বের হচ্ছিল রাগিব। রাগিব, শুনে যাও। গান শুনতে শুনতে বের হচ্ছিল রাগিব। মায়ের ইশারা পেয়ে কাছে এলো। জি আম্মু। কোথাও বের হচ্ছ? অদ্রির পরীক্ষা আছে, নিয়ে যাও। রাকিব যেন চোখ মুখ কুচকে ফেল। রোকেয়া বললেন, ড্রাইভারের হাত ভেঙেছে। উফ, এই সময় এমনটা হতে হলো। যাও, ওর লেট হচ্ছে। কথাটি বলে অদ্রির দিকে চাইলেন রোকেয়া। মাথায় হাত বুলিয়ে বলেন, যাও মা, রাকিব তোমায় পৌঁছে দিবে। তখন থেকে শুভ নামক মানুষটি কল করে চলেছে। অদ্রি বিরক্ত হচ্ছে, বারবার কল কেটে দিচ্ছে। তবে ও পাশের ব্যক্তিটি থেমে নেই। সে লাগাতার কল করেই চলেছে। এবার অদ্রির রাগ হলো, তবে পাশে রাগিব থাকায় রাগটি প্রকাশ করতে পারল না। ও কল রিসিভ করে ফিসফিস করে বলল, এত বারবার কেন কল করছেন শুভ? আপনার পরীক্ষা আছে না? আমি বিরক্ত হই শুভ, আপনি কেন বোঝেন না? আপনাকে আমার পছন্দ নয়। প্রথমবারের মতো শুভকে এভাবে প্রত্যাখ্যান করলো অদ্রি। শুভ কিন্তু কষ্ট পেল না, বিনিময়ে হেসে বলল, তাতে কি? আশ্চর্য মানুষ আপনি। অদ্রি, আপনাকে আমার অনেক বেশি মনে পড়ে। অদ্রি থেমে রইল। কি বলবে বুঝতে পারছি না। শুভ ও পাশ থেকে বলল, ভালো করে পরীক্ষা দিবেন আর মনে রাখবেন আপনি আমার। কলটি কেটে যেতেই রাকিব বলল, বয়ফ্রেন্ড? না। কলটি কেটে যেতে রাগিব বলল। অদ্রির শক্তপোক্ত জবাব। রাগিব হাসল। সেই হাসিতে কেমন অপমান বোধ করলো অদ্রি। দাঁত কামড়ে বসে রইল। কিছু সময় যেতেই রাগিব বলল, তুমি বড় চালাক মেয়ে। এটা কেন বললেন? একসাথে দুটো ছেলেকে ঘোরাচ্ছ। অদ্রির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগিব হেসে চলেছে। ভয় পেও না, মজা করে বলেছি। এটা কোনো মজার মধ্যে পড়ে না, আপনি এমনটা কেন বললেন? দুঃখে অদ্রির কান্না পেল। রাগিব গাড়ি থামিয়ে বলল, এমনি বলেছি। আপনি এমনিই বলেননি, অন্য কিছু মিন করছেন। আমাকে খারাপভাবে প্রেজেন্ট করলেন, অথচ বিষয়টা এমন নয়। এই যে ফোনের ওপারে থাকা ব্যক্তিটি যে ছিলেন তার নাম শুভ, যে কিনা আমার কেউ না। কেউ না মানে কেউ না, তাকে আমি পছন্দ করি না, একদমই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অদ্রি। রাগিব বুঝল সে হয়তো কিছু ভুল করেছে, তবে দুঃখ প্রকাশের ফুসরতও মেলেনি। তার আগে গাড়ি থেকে নেমে গেছে অদ্রি। চোখের জল মুছে এগিয়ে চলেছে কেবল। পরীক্ষা ভালো হয়েছে। অদ্রির মন কিছুটা ভালো। সে ফুরফুরে মেজাজে বের হতে দেখল রাগিব দাঁড়িয়ে আছে। কেন যেন একটা অভিমান এসে চেপে ধরল ওকে। ও অন্যদিকে চলতে যাচ্ছিল। অমন সময় মেয়েটির হাত স্পর্শ করল পুরুষটি। কোথায় যাও? আপনাকে কেন বলবো? রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। বাপরে, তোমার এত তেজ! তেজ কথাটি বলতেই অদ্রি ঘুরে তাকালো। রাগিব মিটি হাসছে। পারেন, আপনি অনেক খারাপ। জানি তো। এভাবে হাত ধরে আছেন কেন?
ধরলেই সমস্যা? অবশ্যই সমস্যা। শুভ এসে আপনাকে ইচ্ছে মতন মারবে। রাগিবের যেন হাসি পেল। সে অবশ্য হাসিটা লুকিয়ে রাখার প্রয়াস করলো না। অদ্রি অন্যদিক ফিরতেই রাগিব শুধালো। শুভ সাহেবের এত জোর? অদ্রি চুপ। রাগিব আর বিষয়টি ঘাটালো না। আলতো হাতে মেয়েটির চুল টেনে বলল। সরি, আসো এবার। অদ্রি চুপ করে চলতে লাগলো। পথে বেশ অনেকবার কথা বলার চেষ্টা করলো রাগিব, তবে অদ্রি চুপ। আশ্চর্য, তার অদ্ভুত লাগলো কোনো এক অদৃশ্য টানে পুষ্টির প্রতি গাঢ় অভিমান দেখাতে পারছে সে, অথচ বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে মন ভালো নেই অদ্রির। বাবা আসবেন নিতে, অথচ ওর মন যেতে চাইছে না। এই না যেতে চাওয়ার জন্য দায়ী রাগিব। ছেলেটার প্রতি অন্যরকম টান অনুভব হচ্ছে, কিন্তু এটাকে কি বলা যায় সেটা বুঝে আসছে না। এ নিয়েও ভীষণভাবে দ্বিধায় ভুগছেও, কান্না পাচ্ছে, তবে সে উপায় নেই। সকাল থেকে রোকেয়া ভীষণ যত্ন করে চলেছেন। একটু পরপরই দেখতে আসছেন। রোকেয়া না থাকলে সত্যি কেঁদে ফেলতো ও। সব থেকে খারাপ লাগছে রাগিব নামের পুরুষটি চোখের দেখাও দিচ্ছে না। লোকটার অন্তরে একটু কি মায়া নেই? আবার একটা অভিমান জমল। অদ্রি দ্রুত সব কিছু গুছিয়ে নিল। তখন বাজে 11টা। মুজাহিদ এসে পড়লেন। অদ্রিও তৈরি, কিন্তু রাগিব নেই। এবার সত্যি কান্নার চোখ ভিজে গেল ওর। ব্যাগপত্র নিয়ে বলল। আব্বু তুমি এসো, আমি সামনে আগাই। কথাটি শেষ করে এগিয়ে গেল অদ্রি। কান্নায় তার চোখ ভেজা, লাল হয়ে আছে মুখটা। বের হতে চোখ পড়ল রাগিবকে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে, তার পাশে আরেকটি বলিষ্ঠ পুরুষ। দুজন কথা বলছে। অদ্রির ইচ্ছে হলো ছুটে যেতে, তবে কোনো এক অদৃশ্য বল তার পদযুগল টেনে ধরে রাখল। মুজাহিদ এলেন। শুরু হলো বিদায় পর্ব। অদ্রি গাড়িতে উঠে বসেছে। রাগিব তখনও কাছে আসেনি। অদ্রির অভিমান আরও গভীর হলো, তবে পোস্টটিকে দেখার লোভ সামলাতে পারল না। তবে যখন চাইলো তখন রাগিবকে দেখা গেল না। তার পরিবর্তে দেখা মিলল রাগিবের বন্ধু রাজবীর। চোখ মেলতেই অদ্ভুতভাবে শিহরিত হলো অদ্রির সমস্ত শরীর। সে ঘুমিয়ে পড়েছিল। মাত্র কিছু সময়েই ট্রেনের হুইসেল বেজে গিয়েছে, অর্থাৎ ট্রেন চলছে। অদ্রির দু চোখে ঘুম, ক্লান্ত শরীর। কতদিন পর আবার শহরে যাচ্ছে। সে যে বাবার সাথে এলো, তারপর আর যাওয়া হয়নি। সময় চলে গিয়েছে মাসখানেক। বাইরে রাত্রি নেমে এসেছে, সেই সাথে বাড়ছে ঠান্ডা হাওয়া। ঈষৎ শীত অনুভব হলো অদ্রির। মনে হচ্ছে একটা শক্তপোক্ত ব্যথা গলা দিয়ে নেমে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে এমনটা হচ্ছিল, তবে সে পাত্তা দেয়নি। বোধহয় এবার জ্বর এসেই গেল। অদ্রি সিট থেকে নেমে সুটকেস থেকে মোটা একটি চাদর নামিয়ে নিল। তারপর পুরো শরীরে চাপটে দিয়ে চোখ বুঝল, তবু তার শীত কমল না। বেশ কিছু সময় যেতেই মনে হলো পুরো ট্রেন ভীষণ নীরব। একটা পাখির আওয়াজও নেই। তবে ঘুমের চোটে চাওয়ার মতন শক্তিটুকু পেল না। পুনরায় ওর ঘুম ভাঙল মাঝরাতের দিকে। আশেপাশে তাকিয়ে বুঝল যাত্রীরা সবাই ঘুমিয়ে জল, তবে ওর ঠিক বরাবর একজন ব্যক্তি ভীষণ মনোযোগী বই পড়ছে। এক পাশটা দেখে অদ্রি মনে হলো লোকটার পরিচিত, তাই কেমন কৌতূহল জাগলো। তবে উঠে সে জিজ্ঞাসা করার মতন পরিস্থিতি নেই। পাশে যদি ঝামেলা হয় সেই ভয়ে, তাই বারবার উকি ঝুঁকি দিয়ে সবটুকু চেষ্টা দিয়ে আড়ালে আবডালে মানুষটার মুখশ্রী দর্শন করার প্রয়াস করলো, তবে পারল না। লোকটার আপদমস্তক বইয়ের আড়ালে জ্বর হওয়া শরীর নিয়ে অদ্রি আর চেয়ে থাকতে পারছে না। কোনো মতে ব্যাগ থেকে ওষুধ বের করে খেয়ে নিল। তার কখন যে ঘুমিয়ে পড়ল অদ্রি নিজেও জানে না। ওর ঘুম ভাঙল ভোরের দিকে এক পুরুষ কণ্ঠে। অদ্রি চাইল, দেখতে পেল মুখশ্রী। ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। বাক্যটি শেষ হতেই ধর্মরিয়ে উঠল অদ্রি। ছেলেটা তখন নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। অদ্রি একটু জড়ো কণ্ঠে পড়ল। আপনাকে আগে কোথাও দেখেছি? অদ্রির প্রশ্নটা বড় অদ্ভুত। ছেলেটা হেসে বলল, আমাকে দেখছেন কি না সেটা তো আপনিই বলতে পারবেন, আমি কেমন করে বলবো বলেন। বুদ্ধিমতী অদ্রি কেমন লজ্জা পেল। আজকাল তার মাথাটা গেছে। এই ব্যাপার ঘটছে শুভ নামক মানুষটা জীবনে আসার পর। তারপর বৃদ্ধি ঘটল রাগিবের সাথে দর্শনের পর।
এর থেকেই ওর সমস্তটা কেমন গুলিয়ে আসে, মনের ভেতর একাধিক সংশয় তৈরি হয়। ও একটা শ্বাস নিয়ে বলল, না আসলে আমি খেয়াল করতে পারছি না। জবাবের বিপরীতে পোস্টটির তরফ থেকে কোনো জবাব মিল না। অদি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যে না পথ চলবে, অমনি ব্যক্তিটি ডেকে উঠল। অদ্রিতা, আপনার পানির বোতল। ব্যক্তিটির মুখে নিজের নাম শুনে যার পরনাই বিস্মিত হলো অডি। তারপর হয়তো কিছু সেকেন্ড অতিবাহিত হয়েছে। অডি চুপ, ওর মস্তিষ্ক বিভ্রান্ত। কি হলো? একটু আগে কি বললেন? কি বললাম? আমার হাত ধরে ডাকলেন, আমার নাম ধরে ডাকলেন, আপনি আদ্রিতা বলে ডেকেছেন। ছেলেটা যেন পালাতে চাইল, ওর হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে চট করে নেমে গেল। অডি পুরোপুরি দ্বিধায় পড়ল। ছেলেটাকে চেনা মনে হতে লাগলো। ওর মস্তিষ্ক যখনই বিষয়টা ভাবতে যাবে তখনই ফোনটা ভিজে উঠল। শুভ নামক প্যারা আবার কল করেছে। অদ্রি, আপনি কি পৌঁছে গেছেন? শুভ, আপনি কেন বারবার কল করেন আমায়? কারণটা আপনার জানা? জানা নয়, আপনি বুঝতে পারছেন না বিষয়টা কত খারাপ হচ্ছে। আর আপনি কেন দেশে পড়ে আছেন, কেন ফ্লাইট মিস দিচ্ছেন বারবার? শুভ কথা বলল না। অড্রির খারাপ লাগছে। সে কখনো চায় না তার জন্য কেউ কষ্ট পাক। ও নিজের দুঃখটুকু লুকিয়ে পড়ল। শুভ, আপনাকে আমার কসম দিলাম আর কখনো কল করবেন না আমায়, কখনো না। বাক্যটি শেষ করে কল কেটে দিল অড্রি। শুভটাই দাঁড়িয়ে রইল, ফোনের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করেই দু চোখের কান নিসবে নোনা জল নেমে গেল। অস্পষ্ট সুরে আওড়ালো, অদ্রি, এত চেয়েও কেন আপনাকে বলতে পারছি না আমি? এ কেমন নেশা হলো আমার। শুভ প্রশ্ন করলো তো ঠিকই, তবে উত্তর দেবার মতন কেউ কি আছে? নেই। শুভর প্রশ্ন, অনুভূতি কিংবা দুঃখ সবটাই ওর একান্ত। এই একান্ত দুঃখের বিপরীতে কোনো উত্তর থাকে না। বাড়ির ভেতর প্রবেশের জন্য অতি একবার এগিয়েছে মাত্র, অমনি একটি কণ্ঠ ভেসে এলো। ভীতু মেয়ে, আসার সময় হলো তবে। কণ্ঠটি একদম হৃদয় এসে লাগলো অডি। ও পা নামিয়ে ফেলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সম্মুখে উপস্থিত হলো রাগিব। তার চোখে মুখে হাসির মেলা। অডি হা হয়ে তাকিয়ে। রাগিব নামের পুরুষটি যেন আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। অদ্রিমা এসেছো? রোকেয়া দোতলা থেকে নামতে নামতে কথাটি বলেন। অডি মৃদু হেসে এগিয়ে গেল। একে অপরের আলিঙ্গন হলো। আপনি ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। তুমি এত লেট করলে যে? বাড়িতে যাওয়ার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চোখে মুখে পানি দিয়ে আসো, এতটা জার্নি করলে। অডি মাথা দুলিয়ে সম্মতি জানালো। রাগিব তখনও চেয়ে আছে। অডিও চাইল তার দিকে। অমনি দুজনের চোখাচোখি হলো। রাগিব অদ্ভুতভাবে হাসলো। অডিও লজ্জায় মাথাটা নুইয়ে ফেলল। তখন গভীর রাত। অডি ঘুমিয়েছিল। হুট করে একটা স্বপ্নে তার ঘুম ভেঙে গেল। দু চোখে বিভ্রান্ত, আতঙ্কগ্রস্ত। ভালোবাসাটা কি আমার একা রাগিব? কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল অদি। সে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে, যে স্বপ্নের কোনো আগা মাথা নেই। কেমন যেন সমস্ত রাত অদির দু চোখে ঘুম নেই। সে ঘুমাতে পারল না। হাজারে চেষ্টা করেও শেষমেশ রুম থেকে ফিরে এলো। পুরো বাড়ি ঘুরঘুর করে জেনে ফিরতে যাবে, অমনি রাগিবের ঘরের দরজাটি খুলে গেল। রাতের পোশাক পরা রাগিবের চেহারাটা মলিন। মলিন তো অডিরও মুখশ্রী। তবে দুজনেই কি একই বিষয় ভাবছে? মাত্র 3 দিন হলো অডি আর রাকিবের সম্পর্কে। অডি এখনো ভাবতে পারে না সে কাউকে ভালোবেসে ফেলেছে। কি আশ্চর্য! এমনটা সে তো স্বপ্নেও ভাবতে পারেনি। ভবিষ্যতেই বা কি হবে? এমন নানান কথাই ভাবছিল অডি। রাকিব ড্রাইভ করছে। মেয়েটি অন্যমনস্ক ভাব অনুভব করে গাড়ি থামালো। কি হয়েছে? ভাবছি কি ভাবছো? কেমন করে 3টে দিন পেরিয়ে গেল। আমি কাউকে ভালোবেসে ফেললামই বা কেমন করে? সবটা এত দ্রুত। রাকিব হেসে মেয়েটির হাত টেনে নিল, চুমে খেলো হাতের উল্টো পিঠে। সম্পর্ক নিয়ে খুশি নও? এমনটা নয় রাগিব, বাট আমার ভাবতে কষ্ট হচ্ছে। প্রথম সম্পর্কে এমন হয় অস্বাভাবিক না? অডি কেবল হাসলো, কিছু বলল না। রাকিব পুনরায় গাড়ি চালাচ্ছে। মৃদু মন্দ হাওয়া অনুভব করতেই দু চোখ বন্ধ করে রইল অডি। ওর দিকে তাকিয়ে রাগিবের
মনের ভিতর শত প্রজাপতি উড়ে যেতে লাগলো। অদ্ভুত লাগে সবটা। অদ্রির সাথে রাকিবের সম্পর্কটা খুব দ্রুতই আগাচ্ছে। রাকিব যত্নশীল, সর্বদা খোঁজ খবর রাখে। মাঝে মাঝে অদ্রি মনে হয় এই পৃথিবীটা এত সুন্দর, রাকিবের সাথে সম্পর্ক না হলে ও সত্যিই জানতো না। স্বভাবতই গোসল শেষে চুল শুকাচ্ছে অদ্রি। তার চুলগুলো রাকিব একটু বেশি পছন্দ করে। যখনই কাছে আসবে তখনই ছুঁয়ে দেখবে, চুলে গন্ধ নিয়ে বলবে এই চুলে মাদক রয়েছে। অদ্রি তখন কি এক লজ্জে নুয়ে থাকে, অথচ কোনো কালে সে লাজুক ছিল না। সব কেমন স্বপ্ন এক ঘোর। অদ্রি চোখ বন্ধ করেও রাকিবের উপস্থিতি টের পেল। এর কারণ ছেলেটার গায়ে মাখা পারফিউম। ও যখন চোখ মেলে গেল, মৃদু হেসে পড়ল। রাগিব, কিছুক্ষণ যার পরও রাকিব কোনো জবাব দিল না। অদ্রি হেসে পেছন ঘুরে তাকালো, না কেউ নয়। অদ্রি একটু অবাক হলো, ছেলেটা তার সাথে মজা নিচ্ছে, হতেও পারে। অদ্রি বুক ভরে শ্বাস নিল, ঘ্রাণটা এখনো আছে। চুল শুকিয়ে তবেই নিচে নামলো সে। এসে দেখলো রাকিব বসে আছে, কিছুটা চিন্তিত দেখাচ্ছে। অদ্রি কাছে এসে বলল, কি হয়েছে? কিছু না, বসো। অদ্রি বসতে মেয়েটিকে নিজ বাহু ধরে আগলে নিল রাকিব। অদ্রি কিছুটা নিচু সুরে বলল, আন্টি আছেন তো? তো তো মানে লজ্জা পাবো না? হুম কি আপনার কি হলো? রাকিব জবাব দিল না। অদ্রি চেয়ে রইল চাতক পাখির মতন। একসময় অধৈর্য হয়ে শুধালো, রাগিব কথা বলছেন না কেন? রাকিব চাইল, তার চোখে মুখে চিন্তা দৃশ্যমান। অদ্রি দু হাতে পোস্টের গাল ছুঁয়ে দিল। কি? তেমন কিছু না, বলবেন না? সত্যি কিছু না। তুমি টেনশন করো না। পড়াশোনা কেমন হয়? ঠিকঠাক। আচ্ছা, একটু আগে যখন ডাকলাম তখন সারা কেন দিলেন না? ওই তো ছাদে। ওদের কথা ওখানেই থেমে গেল। রোকেয়া দোতলা থেকে নামছেন। দুজন দ্রুত সৃজন করে বসলো, অথচ তাদের সম্পর্কটাই খুব বেশি লুকোচুরি নেই। তাদের এই দূরত্ব নেহাতি ভদ্রতার খাতিরে। রাগিব, কখন এলে? কখন? এই তো আম্মু। চা খাবে তোমরা? অদ্রি মাঝপথে বলল। আমি আনছি আন্টি। রাকিব ওর হাত টেনে ধরল। অদ্রি অসহায় নয়নে তাকিয়ে। রোকেয়া তাদের দুজনের দৃষ্টি যেন পড়তে পারলেন, তাই মৃদু হেসে বললেন, আমি আনছি, তোমরা বসো। রোকেয়া চলে যেতেই অদ্রি কিছুটা অসন্তোষ সুরে পড়ল। এটা কি হলো? রাকিবের ভাবলেশীন জবাব, কি আবার? আপনি আন্টির সামনে অমন কেন করলেন? কারণ এমনি। উফ, আপনি একটা অদ্ভুত লোক। অদ্রির বলার ভঙ্গিমায় হেসে ফেল রাকিব। অদ্রি চেয়ে রইল। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে অনেকটা সময় পার হলো। রোকেয়া চা হাতে নিয়ে ফিরতেই রাকিব একটা জরুরি কাজে বাইরে চলে গেল। চা খাওয়ার হলো না, এতে মন খারাপ নেমে এলো অদ্রির চোখে মুখে। রোকেয়া মেয়েটির মাথায় হাত রাখলেন, কিছু সময় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও ফিরে আসবে মা, টেনশন করো না। অদৃশ্য ব্যথায় অদ্রির দু চোখ ভরে উঠল। রোকেয়া মাতৃস্নেহে কন্যাটিকে কাছে টেনে নিলেন, ভরসার সাথে বললেন, খুব দ্রুত দুজনের বিয়ের ব্যবস্থা করব। পরের দিন ভার্সিটি থেকে আসার পথে একটি মহিলার সাথে ধাক্কা লাগলো। অদ্রি বেশ ব্যথা পেল। ব্যথার চোটে হাঁটতেও তার কষ্ট হচ্ছে। পথের যাত্রীরা তাকে টেনে উঠে রিকশায় করে বাড়ি পাঠালো। ওই খবরটি রাকিব পেতে ছুটে এলো অফিস থেকে। তাকে বিভ্রান্ত লাগছে। এদিকে অদ্রির পায়ে বেশ কিছু অংশে আঘাতপ্রাপ্ত, হাতেও চোট লেগেছে, ঠোঁটের এক কোণ কেটেছে। সব মিলে খুবই বাজে অবস্থা। রাকিব এসে মেয়েটির যত্ন শুরু করে দিয়েছে, কেমন যেন করছে। তার এই অবস্থা দেখে অদ্রি চুপ। রাকিবের প্রতি তার ভালোবাসাটা কেমন বেড়েই চলেছে। ওর কান্না পাচ্ছে। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? 1 গ্লাস পানি পান করে ঘুমোতে এলো অদ্রি। রাকিব এসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অনেক নির্দেশ দিয়েছে। সবটা শুনতে হয়েছে অদ্রিকে। চোখ বন্ধ করেও অদ্রির ঘুম আসছে না। কি এক যন্ত্রণা। অদ্রির খুব ইচ্ছে করছে ফোন চাপার। সে উঠে এসে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ব্যাগের চেন লাগাতে যাবে, অমনি কিছু একটা নজরে পড়লো, একটা খামের মতন। অদ্রির কেমন লাগলো।
এটা তো ওর না। তবে ও খামটা তুলে নিল চটপট। তারপর বিড়াল পায়ে বেডের কাছে এসে দাঁড়ালো। লাইট জ্বালিয়ে যে না খামটা ধরবে অমনি কল এলো। সেতু কল করেছে, নিশ্চয়ই খবর পেয়েছে। হ্যাঁ আপু, কি খবর? ভালো। অনেক চোট পেয়েছিস? ভালোই, ধাক্কা লেগে ইটের সাথে আঘাত লেগেছে। ইস, খুব কষ্ট হচ্ছে না রে? বেশি না। তুই বাবা মাকে কিছু জানাসনি তো? না। ঠিক আছে, তবে টেনশন করিস না। আচ্ছা, তাহলে ঘুমা। তুইও। কল রেখে অটির একটু মন খারাপ হলো। রোকেয়া আর রাকিব যথেষ্ট যত্ন করছেন, তবে মায়ের যত্নের কথাটা স্মরণ হয়। অটির যখন শরীর খারাপ হয় তখন মা সারা রাত বসে থাকেন। বাবা বারবার দেখে যান সে তো পায়ের কাছে ঘুমিয়ে থাকে। সবটা স্মরণ করে অটিরই মন খারাপ। একটা সময় পর কান্নাকাটিও করলো, অথচ এই কান্নার কোনো মানে নেই। অটির ঘুম ভাঙলো ভোরের আলোর ছোঁয়াতে। গত রাতে কান্নাকাটি করে কখন যে ঘুমিয়েছি কে জানে। মেয়েটির মুখে চোখের পানি শুকিয়ে গিয়েছে, কেমন একটা আঠালো ভাব। ও উঠে গিয়ে মুখ ধুয়ে এলো। এবার ভালো লাগছে। আয়নার সামনে এসে নিজেকে ভালো মতন দেখলো। পায়ের ব্যথাটা কিছুটা কম, তবে হাতের চোট ভালোই। অটি নিজের অগোছালো চুলগুলো গুছিয়ে নিয়ে একটা নিঃশ্বাস ফেললো। বের হবে তাই বেড থেকে ওনা নিবে, সে সময় খামটা নজর এলো। এক কোণে পড়ে আছে। গত রাতের ঘটনার স্মরণ হলো ওর। ও চট করে খামটা তুলে নিল। আগ্রহ নিয়ে খামটা খুলতে বেরিয়ে এলো বেশ কিছু ছবি। প্রতিটা ছবি ভালো মতন দেখলো অটি। ওর মনে হতে লাগলো মাথার উপর আকাশ ভেঙেছে, দু চোখ নামিয়েছে নোনা জলের ফোয়ারা। দুটো ব্যক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে, কারোর মুখে কোনো শব্দ নেই। কি এক ব্যথায় তপ্ত হয়ে আছে চারপাশ। অতি দ্বিধায় চোখে পুরুষটিকে দেখে চলেছে। এদিকে পুরুষটি একেবারেই চুপ। কথা বলুন মিস্টার রাগিব। রাগিব নিরুত্তর। সে মেয়েটিকে ভালো মতন দেখে চলেছে। অতির দু চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা। কি বলবো? বললেও তুমি বুঝবে না। অদ্রি এবার হাসি পেল, তবে হাসিটুকু ভেদ করে বেরিয়ে এলো কান্না। কি বুঝবো না? এরা কারা রাগিব, আপনি বলতে পারেন? রাগিব কথা না বলে সামনের দিকটাই এলো। অদ্রির দু হাতে পোস্টটি ঠেলে দিয়ে বলল, সরে যান। তুমি মিথ্যে ভুল বুঝলে আদ্র, এদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। তবে এই ক্লোজ ছবিগুলো, তাও এতগুলো মেয়ের সাথে। বিষয়টি আমি বলতে চাইনি আদ্রি, তুমি মিথ্যে ভুল বুঝলে আদ্রি। রাকিব এবার চুপ। অদের দু চোখ বৃষ্টি ঝরতে ব্যস্ত। কথাটি বলে চলে গেল রাকিব। অটি ধপ করে মেঝেতে বসে পড়ল। রাকিবের সাথে একাধিক নারীর খুব ছবি সে একেবারেই মেনে নিতে পারছে না। অটি আর রাকিবের সমস্ত কথাই শুনেছে রুকিয়া। তিনি বড় হতাশ হলেন। ছেলেটা কেন যে অতীত স্মরণ করতে চায় না। তখন প্রায় রাত 11টা বাজে। অটি নিজের রুমে বসে চাপা কান্নায় ভাসাচ্ছিল। এদিকে রাকিব এখনও ফেরেনি। সে যে সকালে বের হয়েছে তারপর আর ফেরেনি। রোকেয়া মৃদু শব্দ করে ঘরে প্রবেশ করলেন, তবে অটির হেলদোল নেই। কোন এক অদৃশ্য শক্তি ওর সমস্ত ধ্যানজ্ঞান তুলে নিয়েছে যেন। রোকেয়া খুব করে মেয়েটির মনের অবস্থা বুঝতে পারলেন, তবে তিনি বিচলিত হলেন না, কারণ তিনি জানেন একটু পরেই মেয়েটির সমস্ত মান অভিমান জলের মতো হয়ে যাবে। অদ্রিমা, কি হয়েছে? অতি বোধই শুনিনি, তাই জবাব দিচ্ছে না। রোকেয়া আলগোছে কন্যাটির বাহুতে হাত রাখলেন। এত ধ্যান ফিরল ওর। ও চাইল, তবে চোখে মুখে দুঃখের ছায়া। কি হয়েছে মা? আন্টি, আন্টি এটা কি হয়ে গেল? আমি আপনার ছেলেকে ভালোবাসি, কিন্তু ও বাসে না। ও ভালোবাসে না আন্টি। রোকেয়ার মায়ের ভরা কণ্ঠটা অদ্রির সমস্ত শরীরে কম্পন ধরিয়ে দেয়। অদ্রি নিজের কান্না লুকাতে পারে না, অমনি কেঁদে ওঠে। রোকেয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। টানা কয়েকবার বাক্যটি বলতে লাগলো অদ্রিতা। রোকেয়া মৌন। তিনি শুরুতেই কিছু বললেন না, বরং অদ্রির জমানো ব্যথাটা বের হওয়ার সুযোগ করে দিলেন। বেশ কিছু সময় পর যখন অদ্রি কান্না থামলো, তখন রোকেয়া বলেন, সবসময় যা দেখা যায় তা কিন্তু সত্যি হয় না মা। অদ্রি চুপ, দুহাতের তালুতে চোখের জল মুছে নিচ্ছে। রোকেয়া দীর্ঘল একটা শ্বাস নিয়ে বলেন, জানো, আমার রাকিব সব সময় সেরা ছাত্র ছিল, তবে ওর বেশি ঝোঁক ছিল মডেলিংয়ের প্রতি। এটা অনেক আগের কথা,
তোমার আঙ্কেল তখন সাধারণ একজন মানুষ, তার উপর এই জগতে পরিচিত কেউ নেই। রাকিব কঠিন পরিশ্রম শুরু করলো, নানান জায়গায় আসা যাওয়া করলো একটা কাজের আশায়। তবে বলে না, টাকা না থাকলে কোনো কিছুর মূল্য নেই। ওই ভয়ঙ্কর দিনের কথা আমি আজও স্মরণ করতে পারি না। আমার ছেলেটা এক বাট পাড়ের হাতে পড়েছিল, লোকটা ওকে মদের নেশায় বোধ করিয়ে দিয়ে পতিতাপল্লীতে নিয়ে ফেললো। জানো তো, এই সমাজে শুধু নারীরাই টাকার বিনিময়ে বিক্রি হয় না, অনেক ক্ষেত্রে পুরুষরাও টাকার বিনিময়ে। পুরোটা শেষ না করি রোকেয়া বলেন, এই ছবিগুলি এমন কেউ হয়তো তোমাকে পাঠিয়েছে যারা আমাদের নজরে রাখে, আমাদের সম্পর্কে ভীষণ ভালোভাবে জানে। তুমি ওকে ভুল বুঝো, এটির তার উদ্দেশ্য। তবে বিশ্বাস করো, এই মেয়েগুলোর সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। নেহাত এই পরিস্থিতির শিকার হয়েছিল, তবে অনেক কষ্টে আমার ছেলেটা সেই পরিস্থিতি মোকাবিলা করে। তবে যে দাগ লাগে সেটা তো আর সহজে যায় না মা। লোকজন তখন রাগিবের চরিত্র নিয়ে প্রশ্ন তুলত, অথচ সে নিজ ইচ্ছায় অমন জায়গায় পৌঁছায়নি। আর না ওর দ্বারা কোনো খারাপ কাজ নিকৃষ্ট লোকগুলো করাতে পেরেছিল, শুধু ওই ক্লোজ ছবিগুলো ছাড়া। সবটা শুনে থ হয়ে যায় অদ্রি, ওর হাত পা কাঁপছে। রোকেয়া একবার মেয়েটিকে দেখে নিয়ে চলে যান, কারণ অদ্রি তার নিজস্বতা রয়েছে। রাগিবের প্রতি তার ভালোবাসা কতখানি সত্যি, এখন সেটাই দেখার পালা। রাগিব এখনও ফেরেনি, অথচ রাত পেরিয়ে ভোর হতে চলেছে। অদ্রির চোখে ঘুম নেই, সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। অধৈর্য সে পাগলের মতন ছোটাছুটি করছে, ওর ভালো লাগছে না। রাগবির ফোনও বন্ধ বলছে, তবে ছেলেটার কি হলো? অদ্রি কান্না পাচ্ছে। কেন সে ভুল বুঝেছিল? কেন সবটা না জেনে বুঝে অভিযোগ তুলল? ভীষণ রাগে অদ্রির দু চোখে বর্ষণ শুরু হয়েছে, তপ্ত সে জলে মেখে যাচ্ছে সমস্ত মুখশ্রী। ধীরে ধীরে পৃথিবীর বুকে সূর্যের আলোর আধিপত্য বিস্তার করেছে। ধীরে ধীরে পৃথিবীর বুকে সূর্যের আলোর আধিপত্য বিস্তার করেছে। অদ্রি মেঝেতেই বসে আছে, চোখ দুটো শুকিয়ে আছে নোনা জলের রেখাতে। হলুদ রঙা আলোতে মুখের সৌন্দর্য যেন বেড়েছে কয়েক গুণ। অনেকটা সময় পর গাড়ির হর্ন শোনা গেল। অদ্রির বুকের ভেতর লাফিয়ে উঠল, ও ছুটে বেরিয়ে পড়েছে। কোথায় তার চুলের অবস্থা, কোথায় তার মুখের সাজসজ্জা, কোনো কিছুই ওকে দমাতে পারল না। ও ছুটে গেল গেটের কাছে। রাকিব যেন একটু বেশি অবাক হলো ওকে ছুটে আসতে দেখে, তবে তার চেয়েও বেশি অবাক হলো যখন দেখলো অদ্রি একদম ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছে শক্ত হাতে। আমি সরি রাকিব, ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, বুঝিনি, আমি খুব সরি। আমি টানা বাক্যগুলো বলতে লাগলো অদ্রিতা। কাঁদতে কাঁদতে কন্যাটি হিসকে উঠে গেছে। রাকিব একটা নিঃশ্বাস ফেলে বলল, এদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। বিষয়টা আমি বলতে চাই না আদ্রি, তবে তুমি আমায় ভুল বুঝলে। ইটস ওকে আদ্রি, আসলে আমার অতীতটা খুব বেশি সুন্দর নয়। জানো তো, কলঙ্ক শুধু মেয়েদেরই হয় না, ছেলেদেরও হয়। কি এক আশ্চর্য ব্যথা ছেয়ে গেল অদ্রিতার সমস্ত শরীর। পিঠে বাঘ পেয়ে নেমে যেতে লাগলো ঘামের স্রোত। সে বড় ঘেমে গিয়েছে। রাকিব দু হাতের মুঠোতে মেয়েটির মুখ তুলে নিয়ে শুধালো, না, খেয়ে আসো। অদ্রির প্রশ্নটির জবাব না দিয়ে বলল, রাকিব, আমায় মাফ করেছো তো? রাকিব একটু করে হাসলো, তবে সেই হাসিতে কোথাও একটা ব্যথা দেখতে পেল অদ্রিতা। ও শক্ত করে জড়িয়ে ধরল পুরুষটিকে। আমরা আজই বিয়ে করব রাকিব, আজই বিয়ে করব। সত্যিই খুব দ্রুত আয়োজন করা হলো। গ্রাম থেকে অদ্রির বাবা মা বোন এলো। তারা ভীষণ বিস্ময়ের সাথে সবটা দেখে চলেছে। অদ্রির মাঝে পরিবর্তনটি খুব করে দেখতে পাচ্ছেন লুবনা। মুজাহিদ নিশ্চুপ। মেয়ের সিদ্ধান্তে তিনি যে খুব একটা খুশি হয়েছেন এমনটা নয়। অদ্রি নিজের রুম থেকে তৈরি হয়ে বাবা মায়ের কাছে এলো। লুবনা মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, মুজাহিদও তাই। তাদের সেই ছোট্ট অদ্রি আজ এত বড় হয়ে গেল যে নিজের সবটা সিদ্ধান্ত নিয়ে অতিথির মতন করে তাদের জানালো। অথচ আক্রোশ থেকে কন্যাকে চড় মারলেন মুজাহিদ। প্রচণ্ড আক্রোশ থেকে কন্যাকে চড় মারলেন মুজাহিদ। অদ্রি কিন্তু কোনো প্রতিক্রিয়া জানালো না, বরং বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে বলল, আব্বু আম্মুর দোয়া করো
যাতে আমি পৃথিবীর সবচেয়ে সুখী হই। বিয়ের ঠিক আগ মুহূর্তে পালিয়ে গেছে অর্জিতা, এমন খবর পেয়ে লোকনা আর মুজাহিদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে। রৌফ এসে মুজাহিদের পাশে দাঁড়ান, আফসোস করে বললেন, শেষমেশ মেয়েটা এই কাজ করবে আমরা কেউই ভাবতে পারিনি। জানি না কোন বুদ্ধিতে এই কাজটা করলো। মুজাহিদ লজ্জায় মুখ তুলতেও পারছে না। লোকনা তো যায়জি অবস্থা, তার মেয়েটা এতটা বিকে গেল। 1.5 ঘন্টা পর দেখা মিলল রাগিবের। শুকনো তার মুখশ্রী, ছেলেকে দেখে ছুটে এলেন রোকেয়া। রাকিব বাবা, পেলি ওকে? না আম্মু, পেলাম না। আদ্রি আমার সাথে এমনটা কেন করলো আম্মু? শেষমেশ আমার বন্ধুর সাথে। এ কথা বলেই একটা বেঞ্চে বসে পড়ল রাগিব। মেয়েটার প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল কি? ট্রেন চলছে, অদ্রির পর্ণে লাল বেনারসি, মুখে প্রসাধনী ছোঁয়া, কি সুন্দর লাগছে তাকে। অথচ ভেতরটা গুপ্ত ব্যথায় মরছে। অদ্রির পাশে বসে থাকা ছেলেটা 1 বোতল পানি এগিয়ে দিল, মুখে পড়ল। অদ্রিতা পানি খান। অদ্রি কিন্তু পানির বোতলটা ছুঁয়েও দেখল না। ওর পরিস্থিতিটা বুঝতে পারছে রাজবি, তাই জোর না করে সাহস জোগাতে বলল, অদ্রিতা শুনেন আমার কথাটা, আপনার লড়াই সবে শুরু। আপনাকে অনেক লড়তে হবে অদ্রিতা, অনেক লড়তে হবে। অদ্রিতা আচমকাই হাউমাউ করে কেঁদে ফেল। ওকে দেখে রাজবীর বড় মন খারাপ হলো। ও বেশি সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। বুকের ভেতর কোথাও একটা কষ্ট অনুভব হলো। অতিরিক্ত কান্নার ফলে অদ্রির শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। ট্রেনের জানালা দিয়ে তত্তর করে বাতাস আসছে। রাতের আধারে সেই সমীরণ শরীফকে হিম করে দিচ্ছে। মেয়েটি তাই আরও বেশি কুকড়ে যাচ্ছে। রাজবি প্রথম নিজেকে সংযত রাখলো, এবার কেন যেন পারল না। সাথে কোনো কিছু নেই, তাই উঠে পাশের বগি থেকে একজনের থেকে যে জাদু নিয়ে এলো, যেটা শরীরের ওপর দিতে অদ্রির মুখশ্রী কিছুটা স্বাভাবিক হয়ে এলো। রাজবি একটা লম্বা শ্বাস ফেল। ঠিক কোন নেশে পড়ে নিজের ঘাড়ে এত বড় বিপদ নিল সে? নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিতে শিখেছে অদ্রি। ছোট থেকেই তো চটপটে সে, তবে প্রেমের ব্যাপারে এত বড় ভুল হবে তা কেউ কি জানতো? না। অদ্রির জীবনটা কেমন যেন, যে থাকতে চাইলো তাকে সে ফিরিয়ে দিয়েছিল, আর যে ভাগ্য পণ্যের মতন ব্যবহার করলো তার কাছে শান্তি খুঁজেছিল ও। অথচ ভাগ্য কার সাথে পাঠালো? অদ্রির এই জীবন বড় সংকটপূর্ণ। কে জানে কি আছে মেয়েটির ভাগ্যে, যেখানে এতদিনে পরিচিত ভালোবাসার মানুষ রাগিবী চরম নিকৃষ্ট বের হলো, সেখানে তার সঙ্গী রাজবি নামক মানুষটাই বা কেমন হবে? অদ্রি জানে না সে কোন আধারে এক টুকরো আলো খুঁজে চলেছে। ট্রেনের বিরক্তিকর শব্দেই ঘুম ছুটল অদ্রির। ও উঠে দেখলো আশপাশে কেউ নেই। স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনার পর ওর মস্তিষ্ক চাপে রয়েছে। তার উপর নিজেকে একা দেখে ও আরও বেশি বিভ্রান্ত হয়ে উঠল। ও চিৎকার করে উঠল, কয়েকবার চেঁচিয়েও বের হতে চাইল। ঠিক সে সময় একটা শক্তপোক্ত দেহে গিয়ে ঠেকলো ওর মাথাটা। ও ভীত হয়ে যাওয়া মুখশ্রী দেখে রাজবি পড়ল, অদ্রিতা ভয় পাবেন না, আমি আছি, আপনি শান্ত হয়ে বসুন। স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগলো অদ্রিতার। ও জানালার পাশে এসে বসলো। রাজবির হাতে খাবার, সেটা এগিয়ে দিয়ে বলল, অনেক সময় ধরে না খেয়ে আছেন, খাবারটা খেয়ে নিন। অদ্রিতা ঘাড় খুঁড়িয়ে চাইল, দেখলো রাজবি নামের পুরুষটিকে। এই ব্যক্তিটিকে এর আগে আরো 2 বার দেখেছি ও। প্রথমবার রাগিবের সাথে, আর দ্বিতীয়বার ট্রেনে। তবে তখন চট করে বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। অদ্রির মনতা দেখে রাজবি পুনরায় বলল, খাবারটা নিন। অদ্রিবার শক্তপোক্ত কণ্ঠে বলল, আমি কেন আপনাকে বিশ্বাস করব বলতে পারেন? রাজবি একটু হেসে নিল। ও ঠিক পাশটাই বসে পড়ল, অদ্রিতা, আপনি ভুলে যাচ্ছেন গতকাল আপনি আমাকে বিশ্বাস করেই এত দূর এসেছেন। সত্যি তো তাই। রাজবিকে বিশ্বাস করি তো এত দূর এসেছে অদ্রি, সেটা স্মরণ করেই ওর সমস্ত দেহ শিউরে উঠল।
রাগিব আর তার পরিবার সম্ভবত পৃথিবীর সব থেকে নিকৃষ্টদের কাতারে পড়ে। রফ, রোকেয়া কিংবা রাগিব, তাদের তিনজনের অভিনয়ের জালেই আটকে গিয়েছিল অটি। খুব সুন্দর এক প্ল্যান করে অটিকে প্রেম ফেল রাগিব। এটি মূলত তাদের বিজনেসের একটি অংশ। এর আগেও বহু মেয়েকে ভাগিয়ে এনে বিক্রি করেছে ওরা। অটির সাথে অবশ্য এমনটা প্ল্যান ছিল না। ঘটনার সূত্রপাত ঘটে অটি যেদিন প্রথমবার রাগিবদের বাড়িতে এলো। কথা ছিল অটি শুধু পরীক্ষা দিয়ে চলে যাবে, যেহেতু মুজাহিদের সাথে ছেলেবেলা থেকেই বন্ধুত্ব রফের, তাই কথাটা তিনি ফেলতে পারেনি। কি জানতো খেলা এভাবে বদলে যাবে। অজি যেদিন বাড়ি এলো সেদিন রাতে একটা মিটিং চলছিল, আর সেখান থেকে ক্লায়েন্ট অজিকে ডিমান্ড করে ফেলে। রাগিব তখন বিষয়টিকে পাত্তা দেয়নি, তবে ক্লায়েন্ট যখন কোটি কোটি টাকার অফার করলো তখন রাগিবের মাথায় বিষয়টা চড়াও হয়ে ওঠে। তার উপর ক্লায়েন্টের কথা ছিল মেয়েটির শরীরে কোনো রকম আঘাত করা যাবে না, একটি সুস্থ সুন্দর দেহের অদ্রিতাকে চাই সে। তবে অদ্রি যেহেতু ওদের পরিচিত, তাই আর 5টা প্রজেক্টের মতন কাজ করা আর রাগিবের জন্য কঠিন ছিল। কোনোভাবেই অপহরণ করা যাচ্ছিল না, কারণ এতে করে ওর পরিবারের ভোগান্তি বাড়বে। কেস হলে ওদের ঝামেলা হতে পারে, তাই এমন কিছু করতে হবে যাতে সবটা ঠিক থাকে। তবে কি করা যায়, এই চিন্তা থেকে রিস্ক না নিয়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। তবে নানানভাবে অদ্রির কাছে ধরা পড়তে থাকে ও। বিষয়টা কঠিন হচ্ছিল ক্রমশ। সেদিন যখন ছবিগুলো পাওয়া গেল তখন রাগিবের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বুঝতে পারছিল কাছে কেউই এই কাজটি করেছে, তবে কে হতে পারে এই বিষয়টি ও বুঝতে পারছিল না। রোকেয়া যেভাবে অদ্রিকে বুঝ দিয়েছিল, তারপর রাগিব বেশ অনেকটাই চিন্তামুক্ত হয়েছিল। তবে অদ্রি বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করলো। তখন রাগিব চাইলেও নিষেধ করতে পারতো না, এতে অদ্রি হাতছাড়া হতে পারত। তাই নানান কৌশলে বিয়ের মিথ্যা প্ল্যানটা সাজালো। রাজবিকে বলা হয়েছিল অদ্রিকে বলতে গেটের বাইরে রাগিব অপেক্ষা করছে, কোন এক সারপ্রাইজ আছে। সেই অনুযায়ী সবটা হলো। তবে শেষে একটা টুইস্ট এলো। রাগিব দেখাতে চেয়েছিল অদ্রি রাজবির সাথে পালিয়ে গেছে, সেটা সাকসেসফুল তো হলোই, তবে টুইস্ট এলো তখনই যখন সত্যি অদ্রিকে নিয়ে পালালো রাজবি। সবটা বুঝতে পেরে চিৎকার করে উঠল রাগিব, জিনিসপত্র ভাঙতে লাগলো। এতদিন কাঠিনারা মানুষটা ছিল রাজবি। তারই সামনে দিয়ে তারই করা প্ল্যানে তাকে মাত দিয়ে গেল তার পোষা ছেলেটা, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত রাগিব। আজ 2 বছর হতে চলল অদ্রি একটা কেজি স্কুলে পড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাদের পড়াতে ওর ভালোই লাগে। অদ্রির আজ ক্লাস কম ছিল, তাই আগে ছুটি হয়েছে। ও বের হয়ে দেখলো স্কুলের বাইরে অপেক্ষা করছে রাজবি। ছেলেটার প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এই মানুষটা ছিল বলেই রাগিব আর তার পরিবারের নিকৃষ্টতা থেকে বেঁচে গিয়েছিল ও। শুধু তাই নয়, এই যে বেঁচে আছে বলে চলে, বেশ ভালোভাবেই বেঁচে আছে। এই সবটা রাজবির জন্য। ছেলেটা নিজের জানের মায়া ত্যাগ করে রাগিবের মতন হায়নার চোখ এড়িয়ে অটিকে আগলে নিয়েছিল। তবে সব থেকে দুঃখের বিষয়টি হলো আজও বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারল না অটি। এর কারণ রাগিব যদি কোনোভাবে জানে বাবা মায়ের সাথে অটির যোগাযোগ আছে, তবে তাদেরকে মেরে ফেলতে দুবার ভাববে না নিকৃষ্ট লোকটা। তাছাড়া বাবা মা এই বিষয়গুলো জানতে পারলে কষ্ট পাবেন, সেই সাথে নানান সমস্যা রয়েছে। রাজবি অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে। অটির ভাবলেশীন চাহনি দেখে মুখের সামনে হাত দিয়ে শব্দ করলো। এতে করে ধ্যান ভাঙল ওর। কোথায় হারিয়ে গিয়েছো? না, এমনি। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় বলা যাবে না, চলো আগে। কথাটি বলে অদ্রির হাত আগলে নিল রাজবি। এতে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল অদ্রি তার সমস্ত দেখি ও অবলোক নয়নে ছেলেটাকে দেখতে লাগলো। খুব বেশি সময় নিয়ে দেখলে বোঝা যায় রাজবি অসম্ভব সুন্দর একজন পুরুষ। গভীর দুটো চোখ, কালচে হওয়ার ঠোঁট, পুরো মুখশ্রীতে মায়া রয়েছে। হুট করে চোখ বাঁধতে শুরু করেছে রাজবি। অদ্রি এবার ধৈর্য হারিয়ে বলল, কি মশাই, পাচার করে দেওয়ার ধান্দা নাকি? একদম তাই। এখন তুমি চুপ করো তো। কিন্তু আমরা কোথায় চলেছি? উফ অদ্রিতা, এত কেন কথা বলো? আশ্চর্য তো আপনি।
রাজবি এবার জবাব দিল না। অদ্রিকে ধরে সাবধানে পথ চলতে লাগলো। আজ অদ্রি তার জন্মদিন, সেটির জন্যই ছোট এক আয়োজন করেছে ছেলেটা। রাজবি চুপ করতে বলল, অদ্রি তো অদ্রি, মেয়েটা কথা না বলে এক সেকেন্ডও থাকতে পারে না। ও এবার বলল, একটা কথা বললেন তো, আপনি কেন এতটা আমার জন্য করলেন? কেন নিজের জীবন রিস্ক রেখে আমাকে আগলে রেখেছেন? যদি রাগিব খোঁজ পায় তবে নিশ্চিত মেরে ফেলবে। রাজবি জবাব দিল না। এই প্রশ্নটি সে নিজেও নিজেকে সহস্রবার করেছে, তবে কোনো উত্তর আসেনি। কি এক নেশে অদ্রিকে আগলে রেখেছে সে। অদ্রি জবাব না পেয়ে থেমে গেল। রাজবি বলল, কি হলো? জবাব কেন দিচ্ছেন না? রাজবি আবার চুপ। অদ্রি নিজের চোখের বাঁধন খুলে ফেলল। রাজবি দেখল মেয়েটার চোখ ফুলে গেছে, চোখ দিয়ে বৃষ্টির মতন নোনা জল পড়ছে। কেন এতটা করলেন আমার জন্য? রাজবি মাথাটা নত করে চোখ বুঝলো। ভেতর থেকে সে কিছু একটা অনুভব করে বলল, অদ্রিতা, আমি জানি না কেন আমি এমনটা করে চলেছি, তবে তুমিময় নেশাটা আমার কখনো না যাক। আমি তোমাতে অভ্যস্ত হয়ে গেছি। সেই যে ছোটবেলায় পরিবার হারালাম, তারপর আমি কখনো কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখিনি। কত খারাপ কাজের সাথে জড়িয়েছিলাম, তবে এতগুলো মাস তোমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছি। তবে কোনো জোর নেই। আমি সবসময় চাই আমার তুমি ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। বাক্যটি শেষ না হতেই অদ্রিতা ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, যার ফলে হুট করে শক্ত কিছুর আঘাত অনুভব করছে রাজবি। আশঙ্কিক সে ঘটনা ওর ভেতর অবধি নাড়িয়ে দিল। আচমকা জড়িয়ে ধরার জন্যই সে কিছুটা ব্যথা পেয়েছে, তবে বাইরে এই ব্যথা থেকে সুখের ব্যথাটা বেশি মনে হচ্ছে। অদ্রিতার চোখের জলে ভিজিয়ে দিচ্ছে পুরুষটির বুকের মাঝখান। রাজবির চোখগুলো ঈষৎ বড় হয়ে গেছে। তবে কি তার নেশাটাও এবার ব্যক্তিগত তুমিতে পরিণত হতে চলেছে?